খন্দকার সাহেব ঔষধ লিখে চলে যান। আদ্রিয়ান দেখতে পায় ঔষধগুলো তার ঘরে আছে, তাই আর কিনে আনার প্রয়োজন বোধ করল না। আদ্রিয়ান সোজা রান্নাঘরে গিয়ে দেখতে পায় দুপুরের খাবার ভাত, মাছ ও ঢেঁড়স ভাজি রাখা আছে। সেখান থেকে কিছুটা নূরের জন্য তুলে নিয়ে রুমে চলে যায়। নূরের শরীর কাঁপছে, মোটা কাঁথা শরীরে জড়িয়ে রাখা সত্ত্বেও ঠান্ডা লাগছে। আদ্রিয়ানকে রুমে আসতে দেখে সে দুর্বল কণ্ঠে বলল। ফ্যানটা বন্ধ করে দিন, আমার ঠান্ডা লাগছে। আদ্রিয়ান গরমে ঘেমে একাকার, অথচ এদিকে নূর ঠান্ডায় কাঁপছে। বাধ্য হয়ে ফ্যান বন্ধ করে নূরের পাশে প্লেট রেখে বলল। খেয়ে নাও, এরপর ওষুধ খেতে হবে। খিদে নেই আমার। আদ্রিয়ানের বিরক্ত লাগা কাজ করছে, সে ধমকে সুরে বলল। আমি এখানে তোমার নাটক দেখার জন্য বসে নেই। সেবা করছি মানে ভেবো না যে আমি তোমার এসবের সায় দিব। নিজের লাভের জন্য করছি এসব। চুপচাপ খেয়ে নাও। নূরের চোখে জল টলমল করছে, সে এক হাতে চোখের জল মুছে নিল। ইচ্ছে ইচ্ছে না থাকা সত্ত্বেও খাওয়া শুরু করেছে। সবকিছু তিতা লাগতে শুরু করায় রুচি চলে গিয়েছে তার। 2-3 নলার বেশি খেতে পারল না। আদ্রিয়ানো আর জোর না করে ঔষধ খাইয়ে দেয়। ঔষধ খাওয়ার পরপরই ঘুমে তলিয়ে গিয়েছে সে। আদ্রিয়ান পাশে বসে ফোন টিপছে, কোনো কিছুই ভালো লাগছে না। রাত খানিকটা গভীর হয়েছে। নিস্তব্ধ ঘরে নূর বিড়বিড় করে কি যেন বলছে। আদ্রিয়ান এখনো ঘুমায়নি। নূরের গলার আওয়াজ পাওয়ায় তার ঠোঁটের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করছে নূর কি বলছে। নূরের আধো আধো শব্দে বলা কথা শুনে আদ্রিয়ান স্তব্ধ হয়ে যায়। নূর কাঁপা কাঁপা স্বরে বিড়বিড় করে বলে। আমার আর মারবেন না। আমি তো মাটির মানুষ, শরীর ভীষণ ব্যথা লাগে, খুব কষ্ট হয় আমার। আমার তো এখানে আগলে রাখার মতো কেউ নেই। নূরের কথা শুনে আদ্রিয়ান তার দিকে তাকায়। মেয়েটা কাঁপছে থরথর করে। আদ্রিয়ান উঠে আরো দুটো কাঁথা বের করে নূরের শরীরে জড়িয়ে দেয়। থার্মোমিটার বের করে জ্বর মেপে দেখে এখনো জ্বর প্রায় 102। আদ্রিয়ানের বেশ অস্বস্তি লাগছে। আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তাকে। নূর পিটপিট করে চোখ খুলে দুর্বল শরীরে উঠতে চাইলে আদ্রিয়ান ধমকে উঠল। কি হয়েছে? হঠাৎ উঠছো কেন? নূর দুর্বল কণ্ঠে বলল। আমি একটু বাথরুমে যাব। ঠিক আছে, যাও। নূর ধীর পায়ে এগিয়ে যায় বাথরুমের দিকে। আদ্রিয়ান হেলান দিয়ে শুয়েছিল, তবে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজে সে ছুটে যায় বাথরুমের দিকে। বাথরুমে যেতেই দেখতে পায় নূর দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, আর তার পাশে বালতি গড়াগড়ি করছে। আদ্রিয়ানকে দেখে নূর অসহায় কণ্ঠে বলল। পায়ের সাথে লেগে পড়ে গেছি। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে ডাকতে পারো আমায়। নূর মাথা নেড়ে সাই জানিয়ে দরজা বন্ধ করে দেয়। আদ্রিয়ান বাথরুমের বাইরে দাঁড়িয়ে বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে। ধুর, কি এক জ্বালা, অসহ্য লাগছে এসব। নূর বাইরে বেরিয়ে এসে আদ্রিয়ানকে দেখতে পায়। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে বিছানায়। নূর এদিক ওদিক তাকিয়ে দেখে আজ পানি আনা হয়নি। জল তেষ্টা পেয়েছে খুব। আদ্রিয়ান শুয়ে পড়েছে, তাই আর আদ্রিয়ানকে ডাকলো না সে। এখন একটু ভালো লাগছে তার, জ্বর কমে এসেছে কিছুটা। নূর আস্তে করে দরজা খুলে বেরিয়ে যায় পানি দিতে। রাতের বেলা জ্বরের জন্য ভালো করে খেতে পারেনি, এখন পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রান্নাঘরে যেতেই দেখতে পাই ফ্রিজে তরমুজ রাখা আছে। আর কিছু না ভেবে অর্ধেক তরমুজ কেটে খাওয়া শুরু করে। মাত্র কামড় বসিয়েছে, ঠিক সেই মুহূর্তেই পাশে কারো ছায়া দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এই মাঝরাতে কেই বা আসবে এখানে। মনে সাহস জুগিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় আদ্রিয়ান মূর্তির মতো তাকিয়ে আছে। হঠাৎ আদ্রিয়ানকে দেখতে পেয়ে বিষম খেয়ে ওঠে নূর। আদ্রিয়ান দ্রুত এগিয়ে পানির গ্লাস তার হাতে ধরিয়ে দিয়ে বলে। স্টুপিড, এত রাতে এখানে দাঁড়িয়ে খাচ্ছ কেন? বেডরুমে যেতে পারো নি? নূর আদ্রিয়ানের কথায় পাত্তা না দিয়ে আবারও কামড় বসালো তরমুজে। ঠিক মতো স্বাদ পাওয়া যাচ্ছে না, জ্বরের কারণে মুখ তেতো হয়ে আছে। আদ্রিয়ান রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর হাতে তরমুজ নিয়ে হেলে ধুলে চলে গেল রুমে। তরমুজের রস গড়িয়ে পড়ছে হাত থেকে। আদ্রিয়ান তা দেখে ক্ষিপ্ত মেজাজে বিড়বিড় করে বলল। কেমন মেয়ে জুটেছে আমার কপালে, একটা বাটিতে নিয়ে যে খেতে হয় সেই জ্ঞানও নেই। আদ্রিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করা এসব তার কাছে অস্বস্তি মনে হচ্ছে। নূর বিছানার এক কোণে বসে খাচ্ছে, আর আদ্রিয়ান অপর পাশে ঘুরে শুয়েছে। নূরের দিকে ফিরে শুলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নূর খাওয়া শেষে হাত ধুয়ে শুয়ে মিনমিন করে বলল। কাল জ্বর সেরে গেলেই বাঁচি, না হয় পরীক্ষাটা আর দেওয়া হবে না। সূর্যের আলোর লাল আভা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে নীরব পরিবেশ। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আদ্রিয়ানের। আজ অফিসে প্রথম দিন তার, সময় মতো পৌঁছাতে হবে।
সে আড়মোড়া ভেঙে পাশ ফিরে তাকিয়ে দেখে নূরের জায়গা খালি। তার মানে সে আগেই উঠে পড়েছে। আদ্রিয়ান চোখ কষলে উঠে দেখতে পায় নূর ব্যালকনিতে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। সময় বাজে 7টা। আদ্রিয়ানকে 9:30টার মাঝে পৌঁছাতে হবে অফিসে। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। মূলত ইলহামের জন্যই আদ্রিয়ান এই চাকরিটা পেয়েছে। আদ্রিয়ান ফ্রেশ হয়ে নীল রঙের একটি শার্ট পরে নেয়। রাহেলা সাহাকে গতকালই জানিয়েছিল চাকরির কথা। ছেলের উন্নতি হচ্ছে দেখার পর তিনি আনন্দে বিমোহিত। ছেলের বখাটেপনা ও হেয়ালি ভাব মোটেও পছন্দ নয় তার, কিন্তু এখন চাকরি হয়েছে শুনে ভীষণ খুশি। আদ্রিয়ান তৈরি হয়ে নিচে নামতেই দেখে নূর তার জন্য নাস্তা সাজিয়ে রেখেছে টেবিলে। চা ও পরোটার পাশে সিদ্ধ ডিম দেখতে পেয়ে মেজাজ খারাপ হয়ে যায় তার। আদ্রিয়ানকে নাস্তা দিয়ে নূর চলে যায় তৈরি হতে। প্রতিদিনের মতো বোরকা পরে নিচে নেমে আসতেই দেখতে পায় চা শেষ হলেও ডিম খায়নি আদ্রিয়ান। রাহেলা সাহা নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমাকে না বলেছিলাম আদ্রিয়ানকে ডিম দিয়ে আসতে, তাহলে দাওনি কেন? আমি দিয়েছিলাম, উনি খাননি। তোমার চালাকি আমি বুঝি না ভেবেছো? যাও, আদ্রিয়ানকে দিয়ে এসো। নূর ডিমের প্লেট হাতে নিয়ে আদ্রিয়ানের কাছে আসতেই দেখে সে জুতা পরছে। নূর তার সামনে প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন। নিয়ে যাও এসব আমার চোখের সামনে থেকে। আমি ডিম খাই না। আম্মা আপনাকে খেতে বলেছে, খেয়ে নিন। একবার বলে গানে যায় না তোমার? না, যায় না, আপনাকে খেতে বলেছে, খেয়ে নিন আপনি। ইদানিং নূরের মুখে মুখে কথা বলাটা পছন্দ হচ্ছে না আদ্রিয়ানের। সকাল সকাল নূরকে এভাবে তর্ক করতে দেখায় আদ্রিয়ান রাগান্বিত হয়ে নূরের ঘাড় চেপে ধরল তড়িৎ গতিতে। অতঃপর প্লেট থেকে ডিম উঠিয়ে নূরের মুখে জোর করে ঢুকিয়ে দিয়ে বলল, খুব তর্ক করতে শিখেছিস না তুই? এখন তুই গিলবি এই ডিম। জলদি খা। হঠাৎ পুরো ডিম ঢুকিয়ে দেওয়ায় মুখ নাড়াতে পারছে না সে। ক্ষিপ্ত দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকাতেই সে বাঁকা হেসে বলে, আমার সাথে চালাকি করতে আসবে না তুই। তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতে পাতে। ফের যদি আমার সাথে তর্ক করিস, ভালো হবে না। রাহেলা সাহা আদ্রিয়ানের কাছেই আসছিলেন, কিন্তু প্রতিমধ্যে নূরকে খেতে দেখে তার মেজাজ সপ্তম পর্যায়ে। আদ্রিয়ান হেলমেট নিয়ে বেরিয়ে গিয়েছে। নূরের মুখে এখনো কিছুটা অংশ রয়ে গিয়েছে। রাহেলা সাহা নূরের কাছে আসতেই সে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে বেরোতে নিলে রাহেলা সাহা ব্যঙ্গাত্ম স্বরে বলে উঠল, সামান্য একটা ডিম দিতে বলেছিলাম, সেটাও খেয়ে বসে আছো? কি পেটুক মেয়ে বাবা! নূর সবেমাত্র বেরোতে নিয়েছিল, কিন্তু সেই সময় রাহেলা সাহার কথা শুনে ঘুরে তাকায় তার দিকে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আমি খেতে চাইনি, উনি জোর করে আমার মুখে ঢুকিয়ে দিয়েছেন। রাহেলা সাহাকে জবাব দিয়ে নূর বেরিয়ে যায়। নূরের কথা শুনে তিনি রীতিমতো রাগে ফুঁসছেন। সুরায়া সাহা এখন মোটামুটি কিছুটা সুস্থ তিনি। লাঠিতে ভর করে এগিয়ে এসে বসলেন সোফায়। রাহেলা সাহাকে বিচলিত অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে রাহেলা? আম্মা, আদ্রিয়ান হয়তো নূরের প্রতি দুর্বল হয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে এক সময় আদ্রিয়ান আমায় এই বাড়ি থেকে বের করে দিবে। অনেক কষ্টে এই ছেলে লালন পালন করেছি আমি। শেষ বয়সে এসে আমি আমার রাজত্ব হারাতে পারবো না। সুরায়া সাহা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তো তুমি কি করতে চাইছো? আদ্রিয়ান আর নূরের বিচ্ছেদ। আমি আদ্রিয়ানের আবার বিয়ে দেব। আদ্রিয়ান কোনো ছোট বাচ্চা নয় রাহেলা। তুমি বললে আর আদ্রিয়ান নাচতে নাচতে নূরকে ছেড়ে দেবে? তুমি দেখোনি নূরকে বিয়ে করার জন্য আদ্রিয়ান কিভাবে অস্থির হয়ে উঠেছিল? যতই প্রতিশোধের বিয়ে হোক না কেন, কোনো পুরুষ যদি নূরের দিকে তাকায়, ও আদ্রিয়ান সহ্য করবে না কখনো। শাহনাবের সাথে কথা বলায় নূরকে কিভাবে মেরেছিল দেখেছিলে তুমি? সেই জন্যেই তো চিন্তা হচ্ছে আম্মা। এত বছর ধরে এই সংসার টুকটুক করে আগলে রেখেছি আমি। এক নিঃশ্বাসে আমি সব হারাতে পারবো না। আদ্রিয়ান নূরকে কলেজের সামনে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রতিদিনের ন্যায় আজ আর আদ্রিয়ান নূরকে কিছু বলল না, নিজের মতো করে চলে গেল। নূর কলেজের পাশে থাকা টঙের দোকানটায় এক পলক তাকিয়ে দেখল, না, আজ শাহানাব নেই। আজ আর কেউ পাগলামি করবে না তার জন্য। শাহানাবের জন্য খারাপ লাগছে তার কিছুটা। লোকটা তার জন্য কত অবহেলা অপমান সহ্য করলো, অথচ বিনিময়ে পেল শুধু লাঞ্ছনা বঞ্চনা। ঘড়িতে তাকিয়ে দেখলো সময় আছে আর 10 মিনিট। নূর ভারাক্রান্ত মন নিয়ে প্রবেশ করলো ক্লাসরুমে। প্রভা নূরকে দেখে এগিয়ে এলো তার কাছে। পরীক্ষা শুরু হওয়ার আরো 15 মিনিটের মতো বাকি। এত দেরি করে এলে কেন? একটু পরেই স্যার চলে আসবে। বলতে বলতেই স্যার এসে ক্লাসে উপস্থিত হলো। নূর খাতা নিয়ে লিখতে শুরু করেছে।
তবে আজ লেখার মন নেই, মাথায় কিছু আসছে না। প্রভা নূরকে অন্য মনস্ক হয়ে তাকিয়ে থাকতে দেখে চিমটি কেটে বলল, কিরে, লিখছিস না কেন? কি লিখবো বুঝতে পারছি না। দ্রুত লেখ, নয়তো সময় চলে যাবে। প্রভার কথায় নূর লেখায় মনোযোগ দিল। নূরের পেছনে বসা ছেলেটা বারবার নূরের হিজাবের কোনা ধরে টান দিচ্ছে। এতে নূর বিরক্ত হয়ে ছেলেটির দিকে ফিরে বলল। কি সমস্যা তোমার? ছেলেটি তার গালে হাত দিয়ে ভাবলেশহীনভাবে উত্তর দিল, আমার যা ইচ্ছে করব, তাতে তোমার কি? আমি লিখতে পারছি না তোমার জন্য, এবার কিন্তু আমি স্যারকে বিচার দিব। দাও, স্যার আমার কিছু করতে পারবে না। ছেলেটির কথায় নূর বিরক্ত হয়ে প্রভার সাথে সিট অদল বদল করে নিল। তা দেখে ছেলেটি হো হো করে হেসে ফেলল। তীব্র গরমে প্রাণ যায় যায় অবস্থা। নূর নিজের ফাইল গুছিয়ে নিয়ে প্রভার সাথে কলেজ থেকে বেরোতেই দেখতে পেল আদ্রিয়ান একটা ছেলেকে বেদম মারছে। ছেলেটির ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। নূর দৌড়ে আদ্রিয়ানের কাছে এগিয়ে এসে দেখল আদ্রিয়ান যাকে মারছে সে আর কেউ নয়, তাকে বিরক্ত করা ছেলেটি। আদ্রিয়ান হকি ব্যাট দিয়ে ছেলেটির হাতে পরপর দুবার আঘাত করতেই ছেলেটি ব্যথায় কুঁকিয়ে উঠল। আদ্রিয়ান হকি ব্যাট দিয়ে ছেলেটির মুখের দিকে তাক করে নূরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে শুধু আমার, আর কখনো যদি ফিরো তাকাস ওর দিকে, তোর চোখ আমি তুলে ফেলবো। উক্ত কথাটি বলে আদ্রিয়ান আবারও মারতে গেলে নূর আদ্রিয়ানের হাত ধরে নেয়। অতঃপর মিনমিন করে বলল। কি করছেন? থামুন, আর মারবেন না। নূরের কথা শুনে আদ্রিয়ান হাতের ব্যাট ফেলে বাইকে উঠে বসে। আদ্রিয়ান সরে যেতেই ছেলেটির বন্ধুরা এগিয়ে এসে ধরল তাকে। এই রিত, ঠিক আছিস তুই? হৃদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুখে লেগে থাকা রক্ত মুছে উঠে দাঁড়ালো। নূর আদ্রিয়ানের বাইকে উঠে বসতেই আদ্রিয়ান ক্ষিপ্ত দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে বাইক স্টার্ট দেয়। অফিস থাকাকালীন রুশানের ফোন আসে। আদ্রিয়ান কিছুটা অবাক হয়। ফোন ধরতেই রুশান বলে ওঠে, আদ্রিয়ান ভাই, কলেজের সামনে একটা ছেলে ভাবিকে নিয়ে বাজে কথা বলছে। কি বলতে চাচ্ছিস তুই? কি বলেছে? তুমি তাড়াতাড়ি এসো কলেজে। রুশানের কথা শুনে এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত চলে আসে কলেজে। কলেজের সামনেই দাঁড়িয়ে আছে রুশান। আদ্রিয়ানকে দেখে রুশান হৃদের দিকে তাক করে ইশারা করে দেখায়। আদ্রিয়ান রুশানের দৃষ্টি বুঝতে পেরে হৃদ যেখানে বসেছিল সেখানে যেতেই শুনতে পায়, নূরকে একবার কাছে পেলে জীবন ধন্য, যেমন তেজ তেমনই ফিগার। আদ্রিয়ান হৃদের কথা শুনে হাতের মুঠো পাকিয়ে নেয়। রাগে শরীর কাঁপছে তার। এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় আম গাছের পাশে একটা হকি ব্যাট পড়ে আছে। আদ্রিয়ান ব্যাটটি দেখতে পেয়ে তুলে নেয় হাতে। অতঃপর হৃদের সামনে এসে আচমকা তার কাঁধে এক ঘা বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণে হৃদ তাল সামলাতে না পেরে পড়ে যায়। পেছন ফিরে আদ্রিয়ানকে দেখতে পেয়ে ক্ষোভ মেশানো কণ্ঠে বলল, কি সমস্যা? গায়ে হাত তুললি কেন তুই? তোর সাহস কি করে হয় তুই আমার বউকে এসব উচ্চারণ করিস? যে আদ্রিয়ানের, তা শুধু আদ্রিয়ানেরই। হৃদ কিছু বুঝে ওঠার আগেই আবারও আক্রমণ করে বসলো আদ্রিয়ান। হৃদের বন্ধুরা তাকে বাঁচাতে চাইলেও পারল না। তাদের মাঝে কয়েকজনকে আদ্রিয়ান মেরে পা ভেঙে দিয়েছে। কিছু সময়ের মাঝে কলেজের বাকি স্টুডেন্টরা বেরিয়ে পড়েছে কলেজ থেকে। আদ্রিয়ান নূরকে দেখতে পেয়ে হৃদের হাতে আরো 2-3 ঘা দেয়। আদ্রিয়ান নূরকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের অফিসে চলে যায়। নূর আগ বাড়িয়ে কিছু বলল না। বাড়ির ভেতরে যেতেই দেখতে পায় রাহেলা সাহা তাদের ঘর থেকে বের হচ্ছে। হঠাৎ এই সময় তাদের ঘরে কেন বুঝতে পারল না নূর। নূর এগিয়ে যেতেই রাহেলা সাহা আচমকা তাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। নূর ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই তিনি আমতা আমতা করে বলেন, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি হঠাৎ এখানে আম্মা? আমি আমার ছেলের ঘরে এসেছি। এখন কি এই ঘরে আসার জন্য কি তোমার অনুমতি নিতে হবে? আমি কখন বললাম আমার অনুমতি নিতে হবে? তোমার সাথে কথা বলানোর ইচ্ছে নেই আমার। সামনে থেকে সরো। নূর বুঝতে পারল না হঠাৎ করে তিনি কেন এমনটা করছেন। রাহেলা শাহ আঁচলে কিছু একটা লুকিয়ে চলে গেলেন। নূর সেদিকে মাথা না ঘামিয়ে ফ্রেশ হয়ে নিল। আদ্রিয়ানের তখন হৃদকে মারাটা স্বাভাবিকভাবে নিতে পারছে না নূর। আদ্রিয়ানের বখাটে রূপ দেখতে পেলেও এ যেন অন্য আরেক রূপ। কলা পাতা রঙের একটা শাড়ি পরে নূর ছাদে গেল। আজ কতদিন মুক্ত হাওয়ার সাথে দেখা হয় না। ঝিরিঝিরি বৃষ্টি হলে কতই না ভালো হতো এখন। আজ কেমন যেন অস্থির অস্থির লাগছে তার। আজ আর খাওয়া হলো না। ছাদের সাথে লাগানো আমড়া গাছ থেকে একটা আমড়া পেরে নিল সে। সূর্য ডুবতে শুরু করেছে। সূর্যের রশ্মি হারিয়ে যেতে লাগলো অজানা এক উদ্দেশ্যে। মাগরিবের আজান দিতেই নূর মাথায় আঁচল দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ভেতরে যাওয়ার কোনো পায়তারা দেখা গেল না তার মাঝে।
আদ্রিয়ানের বাইকের শব্দ শুনতে পেয়ে সে নিচের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান বাইক থেকে নেমে ভেতরে প্রবেশ করছে। আদ্রিয়ানকে দেখে নূর তাচ্ছিল্য হেসে আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘলা আকাশে সাদা মেঘ কেমন করে ভেলার মতো ভেসে চলেছে। আদ্রিয়ান ব্যাগ রেখে সোজা বাথরুমে চলে গেল। বাইরে থেকে এসে গোসল করাটা তার এক রকমের অভ্যাস। নূর প্রায় আধ ঘন্টা পরে রুমে এসে দেখে আদ্রিয়ান শার্ট পরছে। নূর বিছানায় বসতে বসতে ভাবলেশহীনভাবে বলে উঠল, আজকাল বখাটেপনার সাথে সাথে খুনও করতে শুরু করেছেন নাকি আদ্রিয়ান শাহ? আদ্রিয়ান নূরের কথা শুনে তার দিকে তাকাতেই দেখতে পায় নূরের কঠোর দৃষ্টি, যেই দৃষ্টিতে নেই কোনো কোমলতা, শুধু রয়েছে ঘৃণা। আদ্রিয়ান শার্টের বোতাম না লাগিয়ে বাঁকা হেসে নূরের সামনে এসে ঘাড় কাত করে বলে, খুব কষ্ট হচ্ছে বুঝি প্রেমিকের জন্য? আদ্রিয়ান নূরের থুতনি শক্ত হাতে চেপে ধরে তার একদম কাছে এসে বলল, আওয়াজ নিচে, একদম চিপ্পা টেনে ছিঁড়ে ফেলবো আর একটা আওয়াজ করলে। সবাইকে নিজের মতো ভেবেছেন? এছাড়া আর কি বা করতে পারেন? মুরদ আছে তো? প্রেমিকের শরীরের হাড় ভেঙেছে বলে কষ্ট হচ্ছে চড়ুই পাখি? আদ্রিয়ানের ভাবলেশহীন রূপ এবার কঠোরতায় বদলে গেল। নূরের চুল শক্ত করে আঁকড়ে ধরে বলল, বল, খুব কষ্ট হচ্ছে তাই না? নূরের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে চোখ খিচে বন্ধ করে বলল, আপনি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন তো খুব মুখ চলছে তোর। যখন হৃদ তোর হিসাব নিয়ে টানাটানি করছিল তখন তোরই মুখ কোথায় ছিল? আমি চুলেই শরীরে ঘৃণা বাসা বাঁধে, আর পরপর স্পর্শ করলে খুব আরাম লাগে বলছি। নূর আদ্রিয়ানের বুকে ধাক্কা মেরে তাকে সরিয়ে দিতে চাইলে ব্যর্থ হয়। পুরুষালী শক্তির সামনে তার এই চুনোপুটির মতো জোর কোনো কাজেরই নয়। কিন্তু সে বুঝতে পারছে না আদ্রিয়ান কি করে জানলো কলেজের ভেতরে কি হয়েছে। তবে এই ঘৃণায় জন্মাতে থাকুক, অভ্যাস করে নেয়। আদ্রিয়ান নূরকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। এভাবে ধাক্কা মারায় কোমরে ব্যথা পায় কিছুটা। এক দৌড়ে বাথরুমে চলে যায়। সারাদিন অফিস শেষে এখন এসব ঝামেলা ভালো লাগছে না আদ্রিয়ানের। এই মেয়ের সাথে থাকলে তার মাথা কিছুতেই ঠান্ডা হবে না। আদ্রিয়ান বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায় ক্লাবের উদ্দেশ্যে। আদ্রিয়ানকে এই সময় দেখতে পেয়ে রুশান তার কাছে এসে বলে, অফিস শেষ আদ্রিয়ান ভাই? আদ্রিয়ান বিরক্ত হয়ে একটা চেয়ারে বসে বলে, এক গ্লাস বানিয়ে দে তো, আজ মাথা চড়া দিয়ে উঠেছে। রুশান আদ্রিয়ানের কথা বুঝতে পেরে এক গ্লাস ওয়াইন আদ্রিয়ানের সামনে রাখতেই সে এক নিঃশ্বাসে সবটা শেষ করে ফেলে। রুশান আরেকটি গ্লাসে ঢালতে গেলে আদ্রিয়ান বোতল ছিনিয়ে নিয়ে বলে, বোতল দে, কি একটু একটু করে দিচ্ছিস? সামনে মেয়েরা শরীর দুলিয়ে নাচছে, তাদের আশেপাশে অন্যান্য দলের ছেলেরা। সেখান থেকে একটা মেয়ে আদ্রিয়ানের সামনে এসে দাঁড়াতেই আদ্রিয়ান ঝাঁঝালো স্বরে বলে ওঠে। এখানে কি চাই? মেয়েটি লাজুক ভঙ্গিতে বলল। তোমাকে চাই। আদ্রিয়ান ফিচেল হেসে বোতল থেকে কিছুটা মেয়েটির শরীরে ফেলে দিয়ে বলল। সর এখান থেকে, নষ্ট মেয়ে। আদ্রিয়ানের উদ্ভট কর্মকাণ্ডে মেয়েটি রাগান্বিত হয়ে চলে গেল। নেশা কিছুটা ধরে এসেছে আদ্রিয়ানের। মাথা কেমন যেন ভার ভার লাগছে তার। রাহেলা সাহা বোরকা পরে একটা পুরনো কুঠুরিতে এসেছেন। একজন হুজুর বসে আছেন তার সামনে। রাহেলা সাহা হুজুরের কাছে এসে বসতেই তিনি বললেন। যা যা বলেছি নিয়ে এসেছেন? রাহেলা সাহা আদ্রিয়ানের বেশ কিছু জিনিসপত্র এনে বললেন। এই তো হুজুর, সব নিয়ে এসেছি। কুপুরি কিন্তু ভালো নয়, এর বিপরীতে কিন্তু খারাপ কিছু হতে পারে। হুজুর, আমি শুধু চাই আমার ছেলে যেন স্বেচ্ছায় এই মেয়েকে বের করে দেয়। ঠিক আছে, 2-3 দিনের মাঝেই কাজ হয়ে যাবে। রাত 12টা। নূর খেয়ে শুয়ে পড়েছে। আজ রাহেলা সাহাকে খুব একটা দেখেনি সে। কিছুক্ষণ আগেই রুমে এসেছে সে। সুরাইয়া সাহার সাথে গল্প করছিল এতক্ষণ। তার ওষুধপত্র দিয়ে তবে এ ঘরে এসেছে সে। আদ্রিয়ান ঘরের দরজা খুলে প্রবেশ করতেই দেখতে পায় নূর বসে আছে। আদ্রিয়ানের শরীর থেকে আসা বাজে গন্ধ পেয়ে নূর উঠে বসেছে। আদ্রিয়ানকে আজ অস্বাভাবিক লাগছে তার। আদ্রিয়ানের চোখে লাল আভা ফুটে উঠেছে। সে ঢুলু ঢুলু পায়ে নূরের কাছে এগিয়ে আসতেই সে নাক চেপে ধরে। কি বিদঘুটে গন্ধ! নূর বিরক্তিকর কণ্ঠে বলল। আপনি এসব কি খেয়ে এসেছেন? ছি, কি বাজে গন্ধ। আদ্রিয়ান নূরের কথার উত্তর না দিয়ে টেবিল থেকে নিয়ে এক ঢোক পানি খেলো। নূর উত্তর না পেয়ে আদ্রিয়ানের সামনে দাঁড়িয়ে বলল। আমি আপনার সাথে এই ঘরে থাকতে পারবো না। আমার তো এই গন্ধে বমি আসছে। হঠাৎ আদ্রিয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে নূর পেছাতে পেছাতে বলল। এ কি, কাছে আসছেন কেন আপনি? চুপ, একদম আওয়াজ করবে না। নূর এক পর্যায়ে দেখতে পেল দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আদ্রিয়ান একদম কাছে চলে এসেছে তার। আদ্রিয়ানের নাক নূরের নাক বরাবর স্পর্শ করেছে। নূর চোখ বন্ধ করে ক্রন্দনরত কণ্ঠে বলল। আমায় ছেড়ে দিন, প্লিজ দূরে সরে যান। যদি না যায়? আদ্রিয়ানের লাল বর্ণে ছেয়ে যাওয়া চোখ দুটো দেখে নূরের গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে।
সে আদ্রিয়ানের পাশ কেটে চলে যেতে চাইলে আদ্রিয়ান হাত দিয়ে তার পথ আটকে ফেলে। নূরের শরীরে শীত কাটা দিয়ে উঠেছে। হঠাৎ পুরো ঘর অন্ধকারে ছেয়ে যাওয়ায় নূর আঁতকে উঠে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এর মাঝে টুকটাক বিদ্যুৎ চমকাচ্ছে। আদ্রিয়ান নূরের মুখ আজোলা ভরে আঁকড়ে ধরল। অন্ধকারের মাঝেও আদ্রিয়ান নূরকে স্পষ্ট দেখতে পাচ্ছে। চাঁদের আলোয় নূরের বিচলিত চেহারা আদ্রিয়ানকে আকৃষ্ট করছে। নূর আদ্রিয়ানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও আদ্রিয়ানের শক্তপোক্ত দেহের সামনে নূরের ছোট্ট দেহখানা কিছুই না। আমায় যেতে দিন প্লিজ, দোহাই লাগে আপনার, এমন কিছু করবেন না প্লিজ। নূর আদ্রিয়ানের কাছ থেকে সরে যাওয়ার জন্য মোচড়ামুচড়ি করার চেষ্টা করতেই আদ্রিয়ান নূরকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় মুহূর্তেই। আদ্রিয়ান এগিয়ে আস্তে আস্তে নূরের উদ্দেশ্যে বলে উঠল, আজ তোমার নিস্তার নেই আমার কাছ থেকে, চড়ুই। শেষের চড়ুই শব্দটি নূরের কানে আসতেই শরীর কেঁপে ওঠে। ইলহাম সবেমাত্র ফিরেছে। আজ সকাল থেকেই মেজাজ খুব খারাপ তার। শত্রুপক্ষের দল বেশি উড়ছে ইদানিং। গত দুদিন 15 লাখ টাকা লস হয়েছে তার। পায়রা ইলহামের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে কখন ফিরবে সে। এই নতুন বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। সারাদিন একা একা কাটাতে ভালো লাগে না পায়রার। নূরের ফোন ভেঙে যাওয়ায় তার সাথে কথাও বলতে পারছে না। ইলহামকে দরজা খুলে ভেতরে আসতে দেখে পায়রা এগিয়ে গেল ইলহামের কাছে। প্রতিদিনের মতো ইলহামের কাছে এসে দাঁড়ালো। ইলহান প্রতিদিন নিয়ম করে বেরিয়ে যাওয়ার আগেও ফেরার পর পায়রার কপালে ভালোবাসার পরও সেঁকে দেয়। তবে আজ ভিন্ন। আজ সে পায়রাকে উপেক্ষা করে চলে যায় নিজের ঘরে। যতই চিন্তায় থাকুক না কেন ইলহাম কখনো পায়রাকে উপেক্ষা করে চলে না। তবে আজ এমন কি হলো যে ইলহাম তার উপস্থিতিতে বিরক্ত বোধ করছে। ইলহাম ফোন হাতে নিতেই দেখতে পেল চিরচেনা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। তোর প্রাণ পাখিকে সামলে রাখিস ইলহাম শাহ, না হয় দেখা যাবে পাখি অন্য খাঁচায় বন্দি হয়ে আছে। যা দেখে ইলহামের মেজাজ বিগড়ে গিয়েছে। মেসেজে লেখা উক্ত বাক্যটি দেখে ইলহামের বুঝতে বাকি রইল না এসব কে করছে। হাতের মুঠো শক্ত হয়ে আসছে তার। এর মাঝেই পায়রা চা নিয়ে এসেছে তার জন্য। আপনার কি শরীর খারাপ? কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? এই মুহূর্তে পায়রার কথাও বিরক্ত লাগছে ইলহামের। সে নিজেকে সামলে বলল, কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও। পায়রা দমে গেল না ইলহামের কথায়, বরং জোর দিয়ে বলল, কি হয়েছে খুলে বলুন আমায়। কি নিয়ে এত দুশ্চিন্তা করছেন? বলছি তো কিছু না, কিছুক্ষণ একা থাকলে ঠিক হয়ে যাবে। একা একা নিজের ভেতর গুমড়ে মরলে কোনো কিছুই তো ঠিক হবে না। আপনি আমাকে খুলে বলুন কি হয়েছে। পায়রার নাছোড়বান্দা কথায় ইলহাম নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পায়রার এগিয়ে দেওয়া চায়ের কাপ হাত থেকে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। একবার বললে এখানে যাই না তোমার? এত জেদ কেন তোমার? তোমার এসব জেদ দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকে একটা না একটা ঝামেলা লেগেই রয়েছে। আমি জাস্ট বিরক্ত তোমার ওপর এসব কর্মকাণ্ডে। ইলহামের কথায় পায়রা অশ্রুসিক্ত চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে বিরক্ত করি? আপনার জীবনে আসাটা কি আমার ভুল? হ্যাঁ বল, চলে যাও আমার চোখের সামনে থেকে। পায়রা কথা বাড়ালো না আর। চুপচাপ বেরিয়ে গেল সেই ঘর থেকে। বেশ কিছু সময় ইলহাম নিজের চুল আঁকড়ে ধরে বসে রইল। পায়রার সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ইলহাম উঠে ঘর থেকে বেরিয়ে বাকি ঘরগুলোতেও খুঁজে দেখল পায়রাকে, কিন্তু আশা অনুরূপ ফল পাওয়া গেল না। পায়ের সাথে এভাবে কথা বলা উচিত হয়নি আমার। রাগের মাথায় কত কিছু বলে ফেললাম। ছাদ সহ বাগান সব জায়গায় খুঁজেও পায়রার কোনো অস্তিত্ব খুঁজে পেল না ইলহাম। চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। মন কেমন অস্থির অস্থির লাগছে। রাত বাজে 2টো। এই সময় কোথায় খুঁজবে সে পায়রাকে? হঠাৎ মনে পড়ল স্টোরুমে খোঁজা হয়নি। দৌড়ে গেল স্টোরুমের সামনে, কিন্তু দেখতে পেল দরজা বন্ধ। ভেতর থেকে লক করে রাখা হয়েছে। ইলহাম বুঝতে পারল পায়রা এই ঘরেই আছে। তাই সে দরজায় কড়া নেড়ে পায়রাকে ডাকলো। পায়রা, দরজা খুলবো, আমার ভুল হয়ে গেছে, আমার ওইভাবে কথা বলা উচিত হয়নি। ইলহামের আকুতি মিনতিতেও ভেতর থেকে কোনো শব্দ শুনতে পাওয়া গেল না। ইলহাম কোনো সারা শব্দ না পেয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু তবুও কোনো ফল পাওয়া গেল না। অতঃপর আর কিছু না ভেবে দরজা ভাঙার প্রস্তুতি নিল সে। 2-3 বার ধাক্কা দেওয়ার পরেই দরজা খুলে গেল। ইলহাম দ্রুত ভেতরে প্রবেশ করে দেখল পায়রা মেঝেতে কাতরাচ্ছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তার। হঠাৎ অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখতে পেয়ে ইলহাম বাকরুদ্ধ। সে কাঁপা কাঁপা পায়ে পায়রার কাছে এগিয়ে গেল। পায়রার মাথা নিজের কোলে নিয়ে ভাঙা স্বরে বলল, কি করছো তুমি পায়রা? কেন করলে এমনটা? পায়রার অতচুগুলে হাসি ফুটে উঠল।
সে আধো আধো চোখে তাকালো ইলহামের দিকে, অতঃপর বলে উঠল, আপনিই তো বলেছিলেন যেন চলে যাই আপনার জীবন থেকে, তাই আপনার ইচ্ছেটাকেই তো পূরণ করে দিলাম। এখন আর আপনার জীবনে কোনো ঝামেলা থাকবে না। পায়রা পায়রা নামক ঝামেলা থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিলাম আপনাকে। ইলহাম চোখের জল মুছে হুট করে কেঁদে উঠে বলল, আমার মতো একজন মানুষের কথায় এত গুরুত্ব কেন দিলে ভাইরা? আমার মতো নিকৃষ্ট মানুষের কথায় তুমি নিজের জীবন দিয়ে দিচ্ছ। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে চাই না। পায়রার চোখ বন্ধ হয়ে আসছে। ইলহাম পায়রাকে কোলে নিয়ে উঠতে গেলে দেখতে পায় বিষের বোতল গড়াগড়ি করছে মেঝেতে। ইঁদুর মারার বিষ খেয়েছে পায়রা। হাতের সামনে আর কিছু না পেয়ে এই পথ বেছে নিয়েছিল সে। ইলহাম পায়রাকে নিয়ে গাড়িতে উঠে নিজের ফোন বের করে কল করে তার দলের ছেলেদের। দ্রুত হাসপাতালে আয় তোরা। মুহূর্তের মাঝেই ইলহাম পায়রাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে ডাক্তার নেই, রয়েছে কিছু নার্স। ইলহামের দলের ছেলেরা আসতেই তাদের সাথে ডাক্তারও চলে এসেছে। ডাক্তার ডেকে নিয়ে এসেছে তারা। ডাক্তার পায়রাকে দেখে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যায়। ইলহাম বাহির থেকে চিন্তায় গুমড়ে মরছে। চারদিকের চিন্তা ভাবনা তাকে ঘিরে ধরেছে। ঘন্টা দুয়েকের মাঝে ডাক্তারকে বেরোতে দেখে ইলহাম দৌড়ে তার কাছে এসে জিজ্ঞেস করল, ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে? ঠিক সময় নিয়ে আসায় বড় কোনো ক্ষতি হয়নি। বিষ তেমন শক্তিশালী না হওয়ায় খাওয়ার পরেও তেমন একটা রিয়েক্ট করেনি। এখন সুস্থ আছে ওয়াশ করার পর। আমি দেখা করতে পারবো তো? হ্যাঁ যান, দেখা করে আসুন। ইলহাম ধীর পায়ে এগিয়ে এলো পায়রার কাছে। পায়রা ওপাশ ফিরে আছে, তার দিকে তাকাচ্ছে না। ইলহাম স্মিত হেসে বলল, আমার ওপর এত রাগ যে একদম আমি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি দিচ্ছিলে? পায়রা তখনও চুপ করে অন্যদিকে ফিরে রয়েছে। তার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ইলহাম পায়রার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, একবার আমার দিকে তাকাও পায়রা, আমি কথা দিচ্ছি আর কখনো এভাবে কথা বলবো না। পায়রা কান্নার ঢোক গিলে বলল, আমি তো আপনার জীবনের ঝামেলা, তাই না? বাজালেন কেন? পায়রা অভিমানী গলায় ইলহাম স্মিত হেসে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা। পায়রার দু চোখ বেয়ে গড়গড় করে জল গড়িয়ে পড়ছে। ইলহামের মুখ থেকে শোনা কঠোর বাক্য এখনো তার কানে বাজছে। রাত গড়িয়ে ভোরের আলো ফুটে উঠেছে। সূর্যের আবির্ভাব ঘটেছে মুহূর্তের মাঝেই। ঘরের এক কোণায় হাঁটু গেড়ে বসে আছে নূর। ওদিকে বেঘরে ঘুমাচ্ছে আদ্রিয়ান। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি নূর। সারা শরীরে টনটনে ব্যথা। এক রাতের মাঝেই চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছে। নূরের দৃষ্টি আদ্রিয়ানের মাঝেই সীমাবদ্ধ। কাল রাতে তার অন্য এক সত্তাকে দেখেছে নূর। একদিনের জন্যেও স্ত্রী নামক স্বীকৃতির দেওয়া সত্ত্বেও স্বামীর হক আদায় করে নিয়েছে। নূর তাচ্ছিল হেসে উঠে দাঁড়ালো। একটু পরেই আজান দিবে। আদ্রিয়ান পিটপিট করে চোখ মেলে তাকালো। মাথাটা কেমন ভার ভার লাগছে। চেহারার মাঝে বিরক্তিকর একটা ভাব ফুটে উঠেছে তার। সবেমাত্র আজান দিয়েছে। অসময়ে ঘুম ভাঙায় বিরক্ত কিছুটা। ভালো করে তাকাতেই দেখতে পাই শুভ্রা রঙা একটা শাড়ি পরে নূর দাঁড়িয়ে আছে তার সামনে। আয়নায় তাকিয়ে চুলে চিরুনি চালাচ্ছে। নূরের দিকে তাকাতেই মাথায় চাপ দিয়ে বসলো তার। আদ্রিয়ানকে উঠে বসতে দেখে নূর তাকে উপেক্ষা করে নিচে চলে গেল রান্নাঘরে। রাহেলা সাহা সোফায় বসে তসবি গুনছেন। তার পাশেই বসে আছেন সুরাইয়া সাহা। আজ রাহেলা সাহা নূরের দিকে একবার ফিরেও তাকালেন না। নূর চা বসিয়ে দিয়ে আটা নিল রুটি বানানোর জন্য। অন্য সময় হলে নূরকে খুঁচিয়ে খুঁচিয়ে হলেও কথা শোনাতেন। তবে আজ কিছুটা ভিন্ন পরিস্থিতি দেখে নূর নিজেও কিছুটা অবাক হলো। যেন ঝড় আসার আগের পরিস্থিতি। চা হয়ে এলে নূর রুটি তাওয়ায় বসিয়ে দেয়। অতঃপর রুটি ও চা ট্রেতে সাজিয়ে তাদের সামনে নিয়ে যায়। রাহেলা সাহা চায়েতে চুমুক দিয়ে বললেন, আজ চা বেশ হয়েছে। প্রথমবার রাহেলা সাহার মুখ থেকে প্রশংসা শুনে বাকরুদ্ধ নূর। আজ হঠাৎ এত ভালো ব্যবহার কাম্য হলো না নূরের নিকট। নূর এসব ভাবতে ভাবতে আদ্রিয়ানের জন্য চা নিয়ে হাজির হলো উপরে। আদ্রিয়ান তখনও ঘুমোচ্ছিল, কিন্তু নূরের উপস্থিতি যেন আদ্রিয়ানের নিকট বিরক্তিকর ঠেকল। নূর আদ্রিয়ানের ফেলে রাখা জুতা ও ঘড়ি তুলে নিল ঠিক করে রাখার জন্য। ঠিক সেই সময়ই আদ্রিয়ান হঠাৎ ধমকে উঠল, হ্যাঁ মেয়ে, সাহস কি করা হয় তোমার আমার জিনিসপত্র স্পর্শ করার? নূর ব্রুকুচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আগে তো হুকুম করতো ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তাহলে আজ কেন এসব বলছে? ঘর নোংরা হয়ে আছে তাই। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। পরের বার থেকে আমার কোনো জিনিস যেন আমি তোমার স্পর্শ না দেখি।
নূর হাতে থাকা ঘড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল। ঠিক আছে, করবো না। হঠাৎ এভাবে ছুঁড়ে ফেলায় আদ্রিয়ানের মেজাজ গরম হয়ে যায়। সে নূরের দিকে তেড়ে এসে বলে উঠল। ঘড়িটা ছুঁড়ে ফেলে কেন? এর দাম জানো? নূর তার কাপড় গুছাতে গুছাতে বলে। আপনি বলেছেন আপনার কোনো জিনিসে স্পর্শ যেন না করি আমি, তাই যেখানে পেয়েছিলাম সেখানেই রেখে দিয়েছি। আদ্রিয়ান নূরের চুলের মুঠি চেপে ধরল মুহূর্তেই। আমার সাথে চালাকি করতে আসবে না একদম। তোকে আমার দু চোখে সহ্য হচ্ছে না। বেরিয়ে যায় ঘর থেকে। আদ্রিয়ান নূরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। রাহেলা সাহা বাইরে দাঁড়িয়ে ছিলেন। নূরের এই পরিণতি দেখে তিনি স্মিত হেসে কাউকে ফোন করলেন। আদ্রিয়ানের কথায় নূর বেরিয়ে গেল সেই ঘর থেকে। কি হচ্ছে বুঝতে পারছে না কিছুই। নূর কিছুটা বিচলিত হয়ে নিচে নেমে আসলো। ফারজানা শুটকি ভর্তা বানাচ্ছে। ফারজানার ভর্তা বানানো শেষ হলে নূর ফ্রিজ থেকে মাংস বের করে ভেজাতে দেয়। মাংস রান্নার জন্য প্রস্তুতি নেওয়ার মাঝেই শুনতে পায় তাদের ঘর থেকে কিছু শব্দ ভেসে আসছে। কি হয়েছে দেখার জন্য নূর উপরে গেলেই দেখতে পায় আদ্রিয়ান নূরের সকল জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলছে। তার ব্যবহৃত সকল জিনিসপত্র এক এক করে ফেলে দিচ্ছে, যা দেখে নূর হতভম্ব হয়ে যায়। কি হয়েছে, আপনারা এমন কেন করছেন? আদ্রিয়ানের এরূপ আচরণে নূর ভয় পেয়ে যায়। বুঝতে পারছে না এসব কি হচ্ছে। আদ্রিয়ানের চেঁচামেচিতে বাড়ির সকলে উপস্থিত হয় দরজার সামনে। রাহেলা শাহ এগিয়ে আসতেই আদ্রিয়ান একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ান তার মাকে দেখতে পেয়ে অস্থির কণ্ঠে বলল। মা, নূরকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলেন। ওকে দেখলে আমার মাথা চড়া দিয়ে উঠছে। সহ্য করতে পারছি না একদম। রাহেলা শাহ আদ্রিয়ানের কথায় নূরের দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন। আদ্রিয়ান কি বলছে শুনতে পাওনি? নিচে যাও। ফারজানা নূরকে ইশারা করায় সে নিচে নেমে আসে। ঘরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সকল জিনিসপত্র। ফারজানা নূরের উদ্বিগ্ন চাহনি দেখে জিজ্ঞেস করল। ভাবিমণি, কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে চিন্তা করছো? কিছু না। আদ্রিয়ান, উনি একটু আগে পাগলের মতো আচরণ করছিলেন। যে না আম্মা ওনার কাছে গেল, উনি একদম শান্ত হয়ে গেলেন। জানো ভাবিমণি, জাদুটোনা করলে মানুষ এমন পাগলের মতো আচরণ করে, শুধু শুধু চেঁচায়। নূর ফারজানার কথায় বিশ্বাস করল না। এইসব কালো জাদু কুফুরিতে সে বিশ্বাসী নয়। আদ্রিয়ানকে কেই বা এইসব করতে যাবে। আপাতত ওই ঘরে যেতে চাইছে না সে। সুরায়া সাহা ধীর পায়ে সোফায় এসে বসলেন। নূর তার পাশে বসে ইতস্তত বোধ করতে লাগলো। কিছু একটা জিজ্ঞেস করতে চেয়েও করতে পারছে না। সুরায়া সাহা নূরের অবস্থা বুঝতে পেরে বললেন। কি হলো নূর? আদ্রিয়ানকে নিয়ে চিন্তিত? আমিও বুঝতে পারছি না হঠাৎ কি এমন হলো যে হঠাৎ এমন আচরণ করছে। আপনার ফোনটা একটু দেয়া যাবে দাদি? আমার ফোন ভেঙে গিয়েছে তাই। সুরায়া সাহা নিজের ফোন নূরের দিকে এগিয়ে দিতেই সে তার মাকে ফোন করে। কেমন আছো আম্মু? আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? নূর ঠুকরে কেঁদে উঠল তার মায়ের কথায়। ঠোঁট কামড়ে কান্না লুকিয়ে বলল। আমি ভালো নেই আম্মু। রোজকার এই অশান্তি ভালো লাগছে না আমার। কি হয়েছে? পায়রা কেমন আছে? নূর উত্তর দেওয়ার আগেই রাহেলা সাহা রান্নাঘর থেকে চিৎকার করে ডাকলেন নূরকে। হঠাৎ এভাবে চিৎকার করে ডাকায় নূর ছুটে গেল রান্নাঘরে। তরকারি পুড়ে ছাই হয়ে গেছে, এমনকি পাতিল সহ পুড়ে কালো হয়ে গিয়েছে। রাহেলা সাহা নূরকে দেখতে পেয়ে সেই পাতিল ছুঁড়ে ফেলে বললেন। আপনি কোথায় ছিলেন মহারানী? এতগুলো তরকারি যে পুড়ে ছাই হয়ে গেল, আপনার নাকে গন্ধ যায়নি? নূর বুঝতে পারছে না তরকারি পুড়ল কি করে। সে তো তরকারিটা চুলোয় বসায়নি, তাহলে নিশ্চয় অন্য কেউ করেছে। আমি তরকারি বসিয়ে যাইনি। আমি বুঝতে পারছি না কি করে পুড়ে গেল। রাহেলা সাহা রাগান্বিত স্বরে বললেন। আজকাল দোষ করার সাথে সাথে মিথ্যে বলাও শুরু করেছো? হতচ্ছাড়ি মেয়ে। এবার আমরা দুপুরে খাবো কি? 2.5 কেজি গরুর মাংস পুড়িয়ে ফেলেছো অলক্ষণে মেয়ে। কোনোদিন ভাত পুড়িয়ে ফেলছো, কোনোদিন তরকারি পুড়িয়ে ফেলছো। এসব কি তোমার বাপের বাড়ি থেকে আসবে? ফারজানা পুরা পুরা গন্ধ পেয়ে রান্নাঘরে এসে দেখে সব তরকারি পুড়ে গিয়েছে। আসলে সে নিজেই তরকারি গরম করতে দিয়ে শাড়ি আয়রন করতে গিয়েছিল, কিন্তু তরকারি পুড়ে যাবে এই কথাটা তার মাথায়ও ছিল না। ফারজানা দোষ স্বীকার করার কথা বলতে গিয়েও বলতে পারেনি। রাহেলা সাহার রাগান্বিত চেহারা দেখে ভয়ে সাহস হয়ে ওঠেনি বলার। নূরকে যা নয় তা বলে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। ফারজানা ভয়ে ভয়ে এগিয়ে এলো নূরের সামনে। নূর চোখের জল মুছে পটল ও মুরগির মাংস বের করে রান্না করার জন্য। ফারজানা তার সামনে দাঁড়িয়ে অসহায় কণ্ঠে বলল। আসলে ভাবিমণি, তরকারি আমি বসিয়ে গিয়েছিলাম, কিন্তু শাড়ি আয়রন করতে গিয়ে মনে ছিল না তরকারির কথা। আমি বলতাম, কিন্তু শাশি রেগে থাকতে দেখে বলার সাহস হয়নি। আমাকে ক্ষমা করে দাও ভাবি। আমি বুঝতে পেরেছি
কারণ আমি তো রান্নাঘরে তরকারি বসিয়ে দিয়ে যাইনি, তাহলে পূর্বে কি করে? আমায় ক্ষমা করে দাও ভাবিমণি, আমার জন্য এতগুলো কথা শুনতে হলো তোমার। নূর তাচ্ছিল হেসে বলল। এগুলো নিত্যদিনের আচরণ, অত ভেবে লাভ নেই। আবার নতুন করে রান্না বসালো তারা দুজন। নূরের মাথা ব্যথা করছে হঠাৎ করে, হয়তো মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে। ভয়ে ভয়ে তাদের ঘরের সামনে এসে দেখে আদ্রিয়ান নেই, গোসল করতে গিয়েছে। এই ফাঁকে সে দ্রুত ড্রয়ারে ওষুধ খুঁজতে লাগলো, কিন্তু দুর্ভাগ্য তার তন্ন 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 করে খোঁজার পরেও মাইগ্রেনের কোনো ওষুধ খুঁজে পাওয়া গেল না। ব্যথাটা বেড়েছে ভীষণ। আর কোনো উপায় না পেয়ে আদ্রিয়ানের পকেট থেকে টাকা নেওয়ার জন্য যেতেই দেখতে পেল 1,000 টাকার 3টা নোট। আর কিছু না ভেবে মাথায় ওড়না দিয়ে সে বেরিয়ে পড়ল ফার্মেসির উদ্দেশ্যে। কিন্তু হাই, একটা ফার্মেসিতেও মাইগ্রেনের ওষুধ পেল না। উপায় না পেয়ে কিছুটা দূরে গেল খোঁজার জন্য। বেশ কিছুক্ষণ পরেই পেয়ে গেল তার কাঙ্ক্ষিত ঔষধ। ঔষধ কিনে বাড়ি ফিরতেই দেখতে পেল আদ্রিয়ান ও রাহেলা সাহা সোফায় বসে আছেন। নূরকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে এসে সজোরে এক চর বসিয়ে দিল আদ্রিয়ান। অতঃপর বলল, কার সাথে দেখা করতে গিয়েছিস তুই? নূরকে খুঁজে না পেয়ে রাহেলা সাহা নিজের ঘর থেকে বেরিয়ে দেখতে পান নূর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। নূরকে বেরিয়ে যেতে দেখে আদ্রিয়ানের ঘরে এসে দেখল আদ্রিয়ান ফোনে গান শুনছে। তিনি আদ্রিয়ানের সামনে গিয়ে বললেন, দেখো আদ্রিয়ান, এই ভর দুপুরে তোমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। খোঁজ নিয়ে দেখো কার সাথে দেখা করতে গিয়েছে। সকাল থেকে নূরকে বিরক্ত লাগছে তার। এখন মায়ের মুখে এসব শুনে মেজাজ খারাপ হয়ে যায়। নিচে এসে নূরের জন্য অপেক্ষা করতে থাকে সে, কিন্তু ঘন্টা দুয়েক পার হওয়ার পরেও তার কোনো হদিস নেই। আমি কারোর সাথে দেখা করতে যাইনি। নূর ভেতরে প্রবেশ করতে গেলে আদ্রিয়ান নূরের পথ আটকে বলে, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। তোর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। আদ্রিয়ানের মুখ থেকে এ কথা শুনে নূর উঠে দাঁড়ালো ধুলোবালি ছেড়ে। আদ্রিয়ান ক্ষুব্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। রাহেলা সাহা ব্যঙ্গাত্মক স্বরে আদ্রিয়ানকে বললেন, জিজ্ঞেস করো এই ভর দুপুরে কোথায় গিয়েছিল, কি এমন কাজ ছিল যে ঘন্টাখানেক সময় লেগে গেল ফিরতে। রাহেলা সাহার কথায় নূর ওড়নার কোনা শক্ত করে চেপে ধরল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কাজ ছিল তাই বের হতে হয়েছে আমায়। আদ্রিয়ান কঠোর স্বরেই জিজ্ঞেস করল, কেমন কাজ ছিল এই সময় যার জন্য বাড়ি থেকে বের হতে হয়েছে? আমি ঔষধ কিনতে গিয়েছিলাম, আমার প্রয়োজন ছিল তাই বেরিয়েছি আমি। 1,000 টাকার কেমন ওষুধ প্রয়োজন ছিল তোমার? বাড়ির পাশে ফার্মেসি থাকতে অত দূরে যাওয়ার প্রয়োজন কি ছিল? নূর হাতের মুঠোয় থাকা ভাঙতি টাকাগুলো আদ্রিয়ানের মুখ বরাবর ছুঁড়ে মারল। আপনার এক পয়সাও অবৈধ খরচ করিনি আমি, বিশ্বাস না হলে গুনে নিন। রাহেলা সাহা নূরের এই কর্মকাণ্ডে তার দিকে তেড়ে এসে বললেন, শোনো মেয়ে, এতবার বেরো না। দোষ করে আবার বড় বড় কথা বলতে লজ্জা করছে না? আমি কোনো দোষ করিনি, আমার প্রয়োজন ছিল তাই আমি বের হয়েছি। এতে দোষের কিছু তো দেখতে পাচ্ছি না আমি। রাহেলা শাহ আদ্রিয়ানের কাছে এসে ক্রন্দনরত কণ্ঠে বলল, এই ব্যবহারের পরেও চুপ করে থাকবে? তোমার সামনে তোমার মায়ের সাথে কেমন ব্যবহার করছে, তুমি না থাকলে তো আমার নিজের বাড়ি থেকেই বের করে দিবে। এতদিনে নূর বুঝে গিয়েছে রাহেলা শাহর চালচলন। আদ্রিয়ান মায়ের কথায় রাগান্বিত হয়ে নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আজ থেকে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। নূর এক পলকে তাকিয়ে রইল আদ্রিয়ানের পানে। অতঃপর কিছু একটা ভেবে হাতের চুড়ি দুখানা হাত থেকে খুলে ছুঁড়ে মারল আদ্রিয়ানের পায়ের সামনে। নূর চুড়ি খুলে ফেলায় আদ্রিয়ান অবাক হলো বেশ। কথিত আছে বিবাহিত মেয়েদের চিহ্ন হলো হাতের চুড়ি আর নাকের নথ। নূরকে চুড়ি খুলতে দেখে বুকের মাঝে অজানা ঢেউ উথাল পাথাল করতে লাগলো। সুরাইয়া সাহা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে নূরের কাছে এগিয়ে যেতে যেতে বলল, ও বউ, আদ্রিয়ান পোলা মানুষ, রাগের মাথায় একটু আড্ডু বইলা ফেলেছে দেখে তুমিও অমন বাচ্চা মানুষের মতন করবা? হাতে চুড়ি খুললে স্বামীর অমঙ্গল হয়, চুড়ি পরো নূর। নূর দু হাতে চোখের জল মুছে এক কদম পিছিয়ে গেল। যে পুরুষ কোনো কিছু বিবেচনা না করে তার স্ত্রীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাতে পারে, আশা করি সেই পুরুষ কখনো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। স্বামী হতে হলে আগলে রাখার মতো হতে হয়, আগলে রাখতে শিখতে হয়, যে কিনা সব ঝড় সামলে তার স্ত্রীকে আগলে রাখবে, তার ভালো মন্দের খোঁজ রাখবে। আদ্রিয়ান চুপ করে তাকিয়ে রইল নূরের দিকে। নূর এবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এতদিন আপনার সব অত্যাচার সহ্য করেছি আমি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি দিনের পর দিন, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না। আপনার মতো একজন নিকৃষ্ট মনের মানুষের সাথে একা থাকার চাইতে রাস্তায় থাকা অনেক শ্রেয়। আদ্রিয়ান দাঁতে দাঁত খিচে দাঁড়িয়ে রইল। নূর তার শেষ চিহ্নটুকুও খুলে ফেলে দিতেই আদ্রিয়ানের মেজাজ তুঙ্গে উঠে যায়। সে তার আত্মসম্মান ধরে রাখতে নিজের ঘরে যেতে যেতে বলে উঠল, চলে যাচ্ছে চলে যাও, দিন শেষে বেহায়ের মতো ফিরে আসতে যেন না হয়। আদ্রিয়ান সে এক কথার মানুষ।
আমার জীবন চলে গেলেও আপনার মতো একজন মানুষের কাছে কখনো ফিরবো না আমি। নূর উল্টো পথে হাঁটা শুরু করেছে। একবারও ফিরে তাকালো না পিছনে। আদ্রিয়ান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু না, নূর দ্রুত গতিতে চলে যাচ্ছে সব পিছুটান ফেলে। রাহেলা সাহা ফ্লোর থেকে টাকাগুলো কুড়িয়ে নিল। ফ্লোরে পড়ে থাকা চুড়ি ও নাকফুল সে ফেলে দিল দরজার বাইরে। সুরাইয়া সাহা তা দেখে আফসোসের সুরে বললেন, তোমার ভাগ্যে ভীষণ দুর্গতি রয়েছে রাহেলা। ছেলের সংসারটা এভাবে না ভাঙলেও পারতে। আমি আদ্রিয়ানের ভালোর জন্যই করেছি সব। আদ্রিয়ানের জন্য আমি আরো ভালো ঘরের মেয়ে আনবো। না বুঝে ছোটলোক বাড়ির মেয়ের সাথে জড়িয়ে পড়েছে। আদ্রিয়ান এই বিয়েতে সুখী নয় আম্মা। তুমি একদিন খুব পস্তাবে রাহেলা। আদ্রিয়ান প্রথম প্রথম হয়তো ভালোবাসেনি, কিন্তু ধীরে ধীরে সে দুর্বল হয়েছে নূরের প্রতি, যা তুমি লক্ষ্য করনি। এসব আপনার ভ্রান্ত ধারণা আম্মা। আদ্রিয়ানের জন্য তাই ভালো হবে যা আমি চাইবো। সুরাইয়া সাহা আর কথা বাড়ালেন না। রাহেলাকে বোঝানো আর সম্ভব নয়, বুঝে গিয়েছেন। রাহেলা সাহা চলে যেতেই তিনি অসুস্থ শরীর নিয়ে দরজার সামনে এলেন, ফেলে দেওয়া চুড়ি ও নাকফুল কুড়িয়ে নিতে। তার বিশ্বাস আদ্রিয়ান নূরকে ফিরিয়ে নিয়ে আসবে। অশান্ত বিকেল গড়িয়ে সন্ধ্যার আবির্ভাব ঘটেছে। গ্রামীণ রাস্তা হওয়ায় চারদিক অন্ধকারে ছেয়ে গিয়েছে। নূর হেঁটে চলেছে নিজের মতো। গলাটা শুকিয়ে গিয়েছে, ভীষণ তেষ্টা পেয়েছে। সাহা বাড়ি থেকে নূরের বাড়ি অনেকটা দূরে। পাশে একটা চায়ের দোকান দেখতে পেয়ে নূর থামলো সেই দোকানের সামনে। অর্ধবয়স্ক মহিলা চালায় দোকানটি। নূর বিব্রত বোধ করছে তার সামনে যেতে। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই মহিলা নিচ থেকেই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কি মেয়ে, কোনো সমস্যা? নূর আমতা আমতা করে বলল, একটু পানি দেওয়া যাবে? আসলে গলা শুকিয়ে গিয়েছে। এইখানে পানির বোতল রয়েছে, খেয়ে নাও। নূর একটা টুলে বসে বেশ অর্ধেকটা পানি খেলো। সেই মহিলা চা বানাতে বানাতে নূরকে উদ্দেশ্য করে বলল, এই সন্ধ্যায় একা একা কি করছো? তাও একা রাস্তায়, যদি কোনো বিপদ ঘটে? আমার বাড়ি বেশি দূরে না, আমি ঠিক চলে যেতে পারবো। দিনকাল ভালো না, একা বাইর হতে গেল কেন? এই সময় রাস্তাঘাটে কত বখাটে ছেলেপুলে থাকে, ধারণা আছে? ওনার কথা শুনে নূর কিছুটা ভয় পেল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো যেন কোনো বিপদ না হয়। আদ্রিয়ান নিজের ঘরেই বসেছিল। মনটা কেমন অশান্ত লাগছে তার। ভীষণ অস্থির অস্থির লাগছে। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। নিজেই তো বের করে দিয়েছে নূরকে, তবে কেন এমন শূন্য শূন্য লাগছে? মনকে এইসব চিন্তা ভাবনা থেকে দূরে রাখতে সে অফিসের ফাইল বের করলো, কিন্তু ঠিক করে একটা কাজও করতে পারছে না। দরজায় কড়া নাড়ার শব্দে সে তাকাতেই দেখতে পায় সুরাইয়া সাহা এসেছেন। তিনি ধীর পায়ে এগিয়ে আসলেন আদ্রিয়ানের কাছে। শরীরে তেমন জোর নেই বিধায় আজকাল ঠিকভাবে চলাফেরা করা সম্ভব নয়। সারাক্ষণ শুয়ে বসেই কাটাতে হয়। আদ্রিয়ান তাকে দেখে ফাইলপত্র সরিয়ে রাখলো। কি করছো দাদু ভাই? এই তো কাজ করছিলাম, কিছু বলবে? সুরাইয়া সাহা বেশ নরম সুরে বললেন, রাগের মাথায় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে। এখন যে রাত হয়ে আসছে, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না। না জানি কোন সময় কি বিপদ হয়ে বসে। তুমি একটু বুঝিয়ে শুনিয়ে এই মেয়েটাকে বাড়ি ফিরিয়ে আনো। আদ্রিয়ান দৃষ্টি সরিয়ে কঠোর স্বরে বলল, সে নিজের ইচ্ছেতেই গিয়েছে, আমি কেন ফিরে আনবো? রাগ, অভিমান, আত্মসম্মান সব কিছুর ঊর্ধ্বে সে তোমার স্ত্রী আদ্রিয়ান। আজ যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? রাগ অভিমান ফেলে মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরিয়ে আনো। আদ্রিয়ানের মন তবুও গলল না সুরাইয়া সাহার কথায়। সে অন্যদিকে তাকিয়ে বসে আছে। সুরাইয়া সাহা নাতির অবস্থা বুঝতে পেরে বললেন, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছে, এভাবে একা একটা মেয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, বিষয়টা কেমন দেখাবে বলো? শত হোক, নূর তো তোমার স্ত্রী। আদ্রিয়ান নিজেও চাইছিল বেরোতে, কিন্তু নিজের আত্মসম্মানের কথা ভেবে এতক্ষণ যাবৎ সে কোনো পদক্ষেপ নেয়নি। তবে এখন সুরাইয়া সাহার কথা শুনে সে কপট রাগ দেখিয়ে ফোন পকেটে ঢুকিয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি নূরকে ফিরিয়ে আনতে। তুমি বলছো দেখেই কিন্তু আমি যাচ্ছি। সুরাইয়া সাহা স্টাডি টেবিলের উপরে রাখা ভাতের প্লেট দেখে আলতো হেসে বললেন, ঠিক আছে। সেই বিকেলে রাখা প্লেট যেমন রেখে গিয়েছিল রাহেলা, ঠিক তেমনই রাখা আছে। আদ্রিয়ান ছুঁয়েও দেখেনি তার মানে। আদ্রিয়ান বেরিয়ে যেতেই সুরাইয়া সাহা সেই প্লেট নিয়ে বেরিয়ে এলেন। আদ্রিয়ানের অবস্থা টের পেয়ে তিনি মৃদু হাসলেন। যখনই সে কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হয় তখন সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আদ্রিয়ান বাইক স্টার্ট দিতে গিয়ে দেখল তেল শেষ। এই মুহূর্তেই সব শেষ হতে হলো। আর উপায় না পেয়ে হেঁটেই রওনা দেয়। নূর অন্ধকার রাস্তায় হাঁটছে।
তাদের বাড়ি যেতে হলে দুটো রাস্তা দিয়েই যাওয়া হয়, একটা পাকা রাস্তা ও আরেকটা ছোট রাস্তা, যেখানে ঝুলন্ত ব্রিজের খাল পার করে যেতে হবে। পাকা রাস্তায় গেলে ঘন্টাখানেক সময় লাগবে। তাই নূর সেই ব্রিজের সামনে যেতে নিলে দেখতে পায় হারিকেন জ্বালিয়ে কিছু দূরেই 3-4 জন ছেলে জুয়া খেলছে। নূর তা দেখে ঢোক গেলে উল্টো পথে রওনা হলো। নূরকে দেখে সেখান হতে একটা ছেলে তার পিছু পিছু চলতে শুরু করলো। হাতে কোনো ফোন না থাকায় অন্ধকারেই চলতে শুরু করেছে নূর। পেছন থেকে ছেলেগুলো নূরকে টিটকারি মারতে শুরু করলো। বিপদ ঘনিয়ে এসেছে বুঝতে পেরে নূর দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হঠাৎ কেউ একজন তার হাত খপ করে ধরায় সে ভয় পেয়ে যায়। পেছন ফিরে তাকাতেই দেখতে পায় 4 জন থেকে একটা ছেলে বাঁকা হেসে তার হাত ধরেছে। নূর হাত ছাড়ানোর চেষ্টা করায় ছেলেটি বিশ্রী রকম হেসে বলল, কোথায় যাচ্ছ সুন্দরী? এক বিপদ যেতে না যেতেই আরেকটা হাজির। নূর হাত ছাড়াতে নিলে বাকি 3জনও এগিয়ে আসলো। নূর কম্পিত স্বরে বলল, আমি কিন্তু চিৎকার করবো, ছাড়ুন আমায়। তোমার কি মনে হয় এই নির্জন রাস্তায় তোমার কোনো আশিক এসে বাঁচাবে তোমায়? উক্ত কথা বলার সাথে সাথেই ছেলেগুলো ভয়ে নূরের কাছ থেকে দূরে সরে যায়। হঠাৎ কি এমন হলো যে তাদের মুখশ্রী বদলে গেল? পেছনে কারোর উপস্থিতি টের পেতেই নূর তাকিয়ে দেখলো রক্তচক্ষু নিয়ে আদ্রিয়ান তাকিয়ে আছে তাদের দিকে। আদ্রিয়ান ভাই, আপনি এখানে? আদ্রিয়ান কোনো কথা না বলে যে ছেলেটি নূরের হাত ধরেছে তার হাতের আঙ্গুলটা উল্টো দিকে মুচড়ে দিল। মুহূর্তেই গগন কাঁপালো, চিৎকার দিয়ে উঠল ছেলেটি। এমনভাবে ভেঙেছে যেন হাতের আঙ্গুল থেতলে দিয়েছে। বাকি ছেলেগুলো সেই ছেলেটির অবস্থা দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। আদ্রিয়ান পেছন ফিরে নূরের দিকে তাকিয়ে দেখল নূর সোজা পথে চলে যাচ্ছে। আদ্রিয়ান তার কাছে এসে পথ আটকে বলল, বাড়ি ফিরে চলো। নূর নিজের মতো এগিয়ে চলেছে যেন সে আদ্রিয়ানের কথা শুনতেই পায়নি। আদ্রিয়ান নূরের হাত ধরে তার কাছে টেনে নিয়ে রাগান্বিত স্বরে বলল, মাঝ রাস্তায় তামাশা না করে বাড়ি চলো। আজ এমনিতে অনেক রং তামাশা করে ফেলেছ। আমি তামাশা করছি? আমি আপনার সাথে ওই বাড়িতে ফিরবো না, কখনোই না। নূর, আমার মাথা খারাপ করো না, বাড়ি চলো। কোন বাড়ি? আমি কোথাও যাব না আপনার সাথে। আপনার সাথে আর একদিন থাকাও সম্ভব না আমার। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। আশেপাশের মানুষ জমা হয়ে দেখছে তাদের। আদ্রিয়ান নূরের কথায় তার গাল চেপে ধরে বলল, তোর ভাগ্য ভালো তোকে আমি নিতে এসেছে, নয় তোর মতো মেয়েকে ফিরে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। নাটক বন্ধ করে চল আমার সাথে।